হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যাশা টিউটোরিয়াল। তো আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়ছিলাম, তার ভিতরে হিমালয়ান রিভারটা টোটালটাই কমপ্লিট করা আছে। কেউ যদি না দেখো তাহলে আমাদের আগে 3টে ভিডিও দেখতে পারো। ওখানে সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীর ব্যাপারে ব্রিফলি পড়ানো আছে। তো হিমালয়ান রিভারটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। আজকে থেকে ইন্ডিয়ান রিভার সিস্টেমের পেনিনসুলার রিভার বা দাক্ষিণাত্যের নদীর ব্যাপারে পড়বো। তো দাক্ষিণাত্যের নদীকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং বা যেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়, আর একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং, যেটা পূর্ব দিকে প্রবাহিত হয়। তো সাধারণভাবে যেটা পশ্চিম দিকে প্রবাহিত হবে সেটা কোথায় মিশবে? আরব সাগরে, আরাবিয়ান সিতে মিশবে। আর যেটা ইস্ট ফ্লোয়িং সেটা কোথায় মিশবে? বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে মিশবে। তো একটা জিনিস, এটা রাফলি ভারতের ম্যাপ আঁকাচ্ছি একটা। তো ওয়েস্ট ফ্লোয়িং এদিকে, ইস্ট ফ্লোয়িং এদিকে, এটা তো সবাই বুঝতে পারছো আশা করি। তো এইখানে একটা পর্বতমালা আছে। যখন ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া পড়াবো, এই সিরিজটা হয়ে যাওয়ার পরেই ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া শুরু করব। তো এই যে পর্বতমালাগুলো আছে, এখান থেকে প্রচুর অসংখ্য নদী আরব সাগরে মিশেছে। বাট সবগুলো তো পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো আর সবগুলোর থেকে অত প্রশ্নও আসে না। তো যে নদীগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর ব্যাপারেই পড়বো। ওয়েস্ট ফ্লোয়িং এর ভিতরে 4টে নদী খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী। আর একটা নদী আছে লুনি রিভার। তো লুনি রিভারটা একটু স্পেশাল রিভার, ওটার ব্যাপারেও পড়বো যেহেতু ওটা ওয়েস্ট ফ্লোয়িং। আর যখন ইস্ট ফ্লোয়িং পড়বো, বঙ্গোপসাগরে যে নদীগুলো পতন হয়েছে তার ভিতরে মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরীর ব্যাপারে পড়বো। কাবেরী দুটো স্পেলিং হয়, KAVERY আর CAUVERY। কাবেরী দুটো ইউজ করা হয়। যাই হোক, তো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই 4টির ব্যাপারে পড়বো। আরো 4টে নদী আছে যেগুলো স্পেশাল রিভার, যেগুলো কিছু কিছু জায়গায় বিখ্যাত। যেমন ব্রাহ্মণী নদী আছে। ব্রাহ্মণী নদীর পাশে কি রাউরকেল্লা ইস্পাত কারখানাটা অবস্থিত। যাই হোক, তো ওইগুলো পড়বো। তো আজকে আমরা পড়বো স্পেসিফিকলি নর্মদা, তাপ্তি, মাহি, সাবরমতী আর লুনি, এই 5টা নদীর ব্যাপারে। তো আরব সাগরে পতিত হওয়ার ভিতরে এই 5টা নদী আজকে আমরা পড়বো। তো আমরা বোর্ডটা ক্লিন করছি, ততক্ষণ একটা তোমাদের জন্য প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, পেনিনসুলার রিভার বৃষ্টির জলে পুষ্ট না গ্লেশিয়ার ওয়াটারে পুষ্ট? এই অ্যান্সারটা আমাকে জানাও। তো এটা একটা রাফলি ভারতের ম্যাপ আছে। এটা আরাবিয়ান সি, এটা তো বোঝা যাচ্ছে আরাবিয়ান সি। এইটা মানে এই টোটাল অংশটাই, এর দিকে এই টোটালটাই হচ্ছে আরাবিয়ান সি। আর এটা বে অফ বেঙ্গল, তাই তো, বঙ্গোপসাগর। এটা এই নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত, বঙ্গোপসাগর। তো এখানে একটা জায়গা আছে, এই রাজ্যটা কি? গুজরাট। এখানে কি আছে? মহারাষ্ট্র, তাই তো। গুজরাট আর মহারাষ্ট্রের মাঝখানে এই যে চ্যানেল ঠিক নয়, সমুদ্রেরই অংশ, কিন্তু কিছুটা ভারতের স্থলভাগের ভিতরে ঢুকে গেছে। এই অংশটাকে বলা হয় গালফ অফ খাম্বাত। এইটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি। তো এই গালফ অফ খাম্বাত, এই অংশটা আমাদের পেনিনসুলার রিভারের পশ্চিম বাহিনী যত নদী আছে তার যে মুখ্য 4টে নদী, কি বললাম? নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, তাই তো। নর্মদা, মাহি, তাপ্তি, সবরমতী 4টে নদী এই গালফ অফ খাম্বাতে মিলিত হয়েছে। তার জন্য এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তো আমরা বলছিলাম নর্মদা নদী, তাই তো। তো নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে তো জানো? যাই হোক, আমি বলছি। নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে অমরকন্টক প্লেটিউ বা অমরকন্টক পিক। মোটামুটি এরকম জায়গা থেকে। দুটো মাউন্টেন রেঞ্জ আগাচ্ছি। হ্যাঁ, মাউন্টেন্স বলতে এগুলো ছোট মাউন্টেন, হিমালয়ান রেঞ্জের মতো অত উচ্চ নয়। তো এটা হচ্ছে সাতপুরা রেঞ্জ, আর এটা হচ্ছে বিন্ধ্য রেঞ্জ। তো এটা বিন্ধ্য পর্বতমালার রেঞ্জ, এটা সাতপুরা রেঞ্জ। তো যে জিনিসটা বলা সেটা হচ্ছে, এই দুটোই মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থিত, ঠিক আছে। তো এই সাতপুরার বিন্ধ্য রেঞ্জ থেকে এদের ঢাল, এই রেঞ্জের ঢাল হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। মানে এই দিকটা উঁচু বেশি, এই সাইডটা বেশি উঁচু, এই সাইডটা বেশি নিচু। তো সিম্পলি একটা জল উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যাবে। তো এর থেকে যে নদীগুলো সৃষ্টি হবে সেগুলো পূর্ব বাহিনী হওয়া উচিত, ঠিক তো। তাহলে নর্মদা নদী পশ্চিম বাহিনী কিভাবে?
ব্যাপারটা হচ্ছে সাতপুরা রেঞ্জ আর বিন্ধ্য রেঞ্জ, এই দুটো রেঞ্জের ঢাল অবশ্যই পূর্ব দিকে, বাট এদের মাঝখানে যে রিফট ভ্যালি আছে, এই অংশটা, এই রিফট ভ্যালিটা, এই যে মাঝের রিফট ভ্যালিটা, এই রিফট ভ্যালিটা এটার ঢাল হচ্ছে পশ্চিম দিকে। তো এর মাঝখান দিয়ে যে নদীটা যাবে সেটা অবশ্যই পশ্চিম দিকে প্রবাহিত হবে। যেমন একটা নদী হচ্ছে নর্মদা নদী, মোটামুটি এখান থেকে উৎপত্তি হয়ে এরকম হয়েছে, এরকম মিলেছে। আর একটা আছে নর্মদা তাপ্তি, যেটা তাপ্তি নদীও সেম। তো যাই হোক, তাপ্তি যখন পড়াবো তখন বলবো। তো নর্মদা নদীর সোর্স কোনটা? অমরকন্টক, অমরকন্টক পিক সাতপুরা রেঞ্জের, ঠিক আছে, সাতপুরা রেঞ্জের অমরকন্টক পিক। তো যত পশ্চিম বাহিনী নদী আছে তার ভিতরে এটা সব থেকে বড়, বিগেস্ট এমন ওয়েস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার। তো যখনই বিগেস্ট বলছি তাহলে দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট। এর দৈর্ঘ্য হচ্ছে 1310 কিলোমিটার, 1310 কিলোমিটার। তো এই নদীকে আগে বলা হতো রেওয়া, রেওয়া নদী বলেও ডাকা হয়। আরো একটা নাম আছে নারবুড্ডা। নারবুড্ডা বা রেওয়া বলে এই নদীটাকে ডাকা হয়। যাক, সেটা অত ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1310 কিলোমিটার হচ্ছে নর্মদা নদীর দৈর্ঘ্য। এটা মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জের অমরকন্টক পিক থেকে উৎপত্তি হয়ে মধ্যপ্রদেশ এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গালফ অফ খাম্বাতে মিলিত হয় আরব সাগর। তো নদীটার প্রবাহ মোটামুটি এইটুকু, দৈর্ঘ্য এইটুকু। এর ব্যাপারে অ্যাকচুয়ালি পেনিনসুলার রিভার থেকে এক্সাম পার্সপেক্টিভে প্রশ্ন আসে, কোন নদীর তীরে কোন ড্যাম অবস্থিত, কোন জলপ্রপাত অবস্থিত, এইটাই। তো ড্যাম জলপ্রপাত গুলো একটু পরে আলোচনা করছি। তো নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয় বা লাইফ লাইন, মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়। তার কারণ কি? তার কারণ এই নদীটা মধ্যপ্রদেশের ভিতর দিয়ে সব থেকে বেশি অঞ্চলে কৃষিকাজ করার জন্য উপযোগী জল প্রোভাইড করে। তো যাই হোক, তো এরপরে এর উপরে কোন ড্যাম আছে কি আছে সেগুলো পড়ছি, এই বোর্ডটা আমি একটু পিন করছি। তো যেটা বলছিলাম, মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে গুজরাটের ভিতর দিয়ে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। যদি ভুল বলে থাকি, আগে প্রবাবলি মহারাষ্ট্র বলেছিলাম, তো মহারাষ্ট্র নয়, এটা মধ্যপ্রদেশ আর গুজরাটের ভিতর দিয়ে প্রবাহিত নর্মদা নদী, ঠিক আছে। তো নর্মদা নদীর উপরে কিছু ড্যাম আছে খুব ইম্পর্টেন্ট, আর একটা ফলস আছে, ফলস মানে জলপ্রপাত। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে জলপ্রপাতটার ব্যাপারে দেখি। এটা মধ্যপ্রদেশে অবস্থিত ধোঁয়াধার ফলস। ধোঁয়াধার ফলস মানে যেখান থেকে প্রচন্ড ধোঁয়ার মতো জলোচ্ছ্বাস বেরোয়। যখন জলপ্রপাত মাটিতে হিট করে বা পাথরে হিট করে, তখন জলের কণাগুলো ছোট ছোট আকারে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সেগুলো উপরে উঠতে থাকে, আর সেই জায়গাটা ধোঁয়ার মতো, মেঘের মতো আবরণ তৈরি করে। তো এই জন্য এই জলপ্রপাতের নাম হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত বা ধোঁয়াধার ফলস। তো এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, এটা নর্মদা নদীর উপরে অবস্থিত। আর কিছু ইম্পর্টেন্ট ড্যামস আছে যেগুলো নর্মদার উপরে তৈরি: ওমকারেশ্বর ড্যাম, মহেশ্বর ড্যাম, সর্দার সরোবর ড্যাম আর ইন্দিরাসাগর ড্যাম। এই সর্দার সরোবর ড্যাম কোন নদীর উপরে, এটা বহুবার পরীক্ষায় এসেছে। সর্দার সরোবর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? এই চারটে ড্যাম আর এই ধোঁয়াধার ফলস, এটা হচ্ছে আমাদের নর্মদা নদীর উপরে অবস্থিত। নর্মদা নদীর উপরে আর একটা জিনিস বলা আছে, মধ্যপ্রদেশেরই কানহা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, সেটা নর্মদা নদীর তীরে অবস্থিত। অ্যাকচুয়ালি এটা নর্মদার একটা উপনদীর উপরে অবস্থিত। তো অতটা ডিটেলসে চাই না, এটা থাকলে মোটামুটি নর্মদা নদীর উপরেই অবস্থিত। তো নর্মদার ব্যাপারে এইটুকু জিনিসই জানার আছে মোটামুটি, আর কিছু নেই। এরপরে আমরা তাপ্তি নদীর ব্যাপারে পড়বো। তো নর্মদা নদীর ব্যাপারে পড়লাম, এবার পড়বো তাপ্তি নদীর ব্যাপারে। তো তাপ্তি নদীও মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জ থেকে উৎপত্তি হচ্ছে। ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে বেতুল ডিস্ট্রিক্ট, বেতুল ডিস্ট্রিক্ট। তো সেখান থেকে উৎপত্তি হয়ে মোটামুটি এখান থেকে উৎপত্তি হয়ে মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, এ আবার তিনটে তাপ্তি
তিনটে রাজ্যের ভিতর দিয়ে যায়, মধ্যপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্র। এই তিনটের ভিতর দিয়ে যায়, যাওয়ার পরে রাজস্থানের সুরাট, সুরাট খুব পপুলার জায়গা তাই তো, সুরাট। তো সুরাটের কাছে গিয়ে ম্যানগ্রোভ তৈরি করে, ম্যানগ্রোভ অরণ্য তৈরি করে। আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, মনে পড়লে বলছি। সুরাটের কাছে ম্যানগ্রোভ অঞ্চল তৈরি করার পরে এস্টারি গঠন করে। এস্টারি তো মনে আছে, জোয়ার নদী মুখ কাছে এস্টারি গঠন করে আরব সাগরে পতিত হয়। তো এর উপরে কিছু ড্যামস আছে, কিছু পপুলার ড্যাম আছে, যেমন উকাই ড্যাম। এটার ব্যাপারে আশা করি সবাই শুনেছ। উকাই ড্যাম তাপ্তি নদীর ব্যাপারে অবস্থিত, গুজরাট রাজ্যে। তো আরো কিছু ড্যামস আছে, সেগুলোর ব্যাপারে বলবো। তো নর্মদা নদীর ব্যাপারে পড়লাম, তাপ্তির ব্যাপারে পড়ছিলাম। তাপ্তি গুজরাটে তাপ্তির উপরে একটা ড্যাম আছে, খুব ইম্পর্টেন্ট ড্যাম, উকাই ড্যাম। মহারাষ্ট্রেও দুটো ড্যাম আছে, একটা হাথনুর বলা হয়, হাথনুর, আর একটা গেরওয়া কি সামথিং কিছু ড্যাম, আমার এক্সাক্ট মনে পড়ছে না। তো এই হাথনুর ড্যামটা থেকে প্রশ্ন আসে। হাথনুর ড্যামটা মহারাষ্ট্রে অবস্থিত, যেটা তাপ্তির উপরে অবস্থিত। তো এই দুটো ড্যাম খুব ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন এসেছে উকাই ড্যাম নিয়ে। এটা তাপ্তি নদীর উপরে অবস্থিত। তো তাপ্তি নদীর গতিপ্রবাহ আর নর্মদার গতিপ্রবাহ মোটামুটি এরকম, ওই একই সাতপুরা রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে মহারাষ্ট্র গুজরাটের ভিতর দিয়ে গিয়ে আরব সাগরের গালফ অফ খাম্বাতে মিলিত হয়। তো এই জন্য তাপ্তি আর নর্মদাকে টুইন রিভার বলা হয়। তাপ্তি ইজ টুইন রিভার অফ নর্মদা। টুইন কথার অর্থ কি? টুইন কথার অর্থ যমজ, তাই তো, যমজ নদী। তাপ্তি নদীকে নর্মদা নদীর যমজ নদী বলা হয়। তো নর্মদার ব্যাপারে এর থেকে বেশি কিছু আসে না। এই দু একটা ড্যামের ব্যাপারে আছে, হাথনুর ড্যাম কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপরে। আর এটা তো খুব কমন কোয়েশ্চেন, উকাই ড্যাম কোন নদীর তীরে অবস্থিত। তো এগুলোই মোটামুটি আসে, আর সেরকম কিছু নেই। এরপরে আমরা মাহি নদীর ব্যাপারে পড়বো। তো দুটো নদীর ব্যাপারে পড়লাম, নর্মদা আর তাপি বা তাপ্তি। তারপরে 3 নম্বর নদী হচ্ছে মাহি রিভার, মাহি। তো মাহি নদীর উৎপত্তিও মধ্যপ্রদেশের বিন্ধ্য রেঞ্জ থেকে উৎপত্তি, এটা উত্তর দিকে প্রবাহিত হয়। উত্তর দিকে প্রবাহিত এরকম ভাবে আরব সাগরে মিলিত হয়। উত্তর দিকে প্রবাহিত হয় রাজস্থানের এই জায়গাটার নাম হচ্ছে ভাগাড় বা ভাগার, আমরা বাংলায় বলি ভাগার। রাজস্থানীরা আর কে ডি উচ্চারণ করে। তো এই ডিস্ট্রিক্টটার নাম ভাগাড়। এই ডিস্ট্রিক্টের নামটা বলার পিছনে কারণ হচ্ছে এই মাহি নদীকে বলা হয় লাইফলাইন অফ ভাগাড় রিজিয়ন, লাইফলাইন অফ ভাগাড় রিজিয়ন। তো এই মাহি নদীকে লাইফলাইন অফ ভাগাড় রিজিয়ন বা জীবনরেখা বলা হয়। তো এই নদীর উৎপত্তিও মধ্যপ্রদেশের বিন্ধ্য রেঞ্জ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়, রাজস্থানের এক জায়গায় হেয়ারপিন টার্ন নেয়, টার্ন নিয়ে আরব সাগরে মিলিত হয়। এর ব্যাপারে সেরকম কিছু আসে না। এই নদীর প্রায় 65 এক্সাক্ট বলছি 63.65%। এই নদীর প্রায় 63% জল ব্যবহার করা হয়। মানে এখান থেকে যদি 100 লিটার জল প্রবাহিত হয়, এখানে যেতে যেতে তার মাত্র 35 লিটার জল বেঁচে থাকবে। বোঝা গেল? তো প্রায় 63% জল ব্যবহার হয়ে যায়, ইউজ হয়ে যায়। কেন? এমনিতেই এই রিজিয়নটা মরুভূমি, রাজস্থানের অংশটা মরুভূমি, তার ভিতর দিয়ে নদী গেছে, সাধারণত বালি জলটা শুষে নেবে। তো সে যাই হোক, তো প্রায় 63% জল এটা কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। কৃষিকাজের জন্য প্রায় 63% জল ব্যবহার হয়ে যায়। এই মাহি নদীর ব্যাপারে আর কিছু আসে না, এইটুকুই মোটামুটি মাহি নদীর ব্যাপারে। তো এরপর আমরা সবরমতী নদীর ব্যাপারে পড়বো। তার আগে বলি দুটো ড্যাম আছে। একটা ড্যামের নাম হচ্ছে কাডানা, একটা ড্যাম এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার। একটা ড্যাম হচ্ছে বাজাজ সরোবর ড্যাম, মাহি বাজাজ সরোবর ড্যামও বলা হয়। মাহি বাজাজ সরোবর ড্যাম আর কাডানা ড্যাম, এই দুটো ড্যাম মাহি নদীর উপরে অবস্থিত। তো লাস্টেরটা তো মনে রাখা খুব সহজ, মাহি নদী, মাহি বাজাজ সরোবর ড্যাম। আর কাডানাকে একটু যদি উল্টে লিখি তাহলে কানাডা মনে করা যায়, কানাডা। তো মাহি
কানাডায় গেছে এরকম মনে রাখলে এই ড্যামটার ব্যাপারে মনে রাখা সহজ। যাই হোক, তো এরপরে আমরা সবরমতী নদীর ব্যাপারে পড়বো। তো আমি বোর্ডটা একটু ক্লিন করছি। তো দুটো নদীর ব্যাপারে বাদ ছিল, একটা হচ্ছে সাবরমতী আর একটা লুনি, তাই তো? তো লুনি একটু স্টার দেওয়া ছিল, লুনিটা একটু এক্সেপশন নদী। আর সাবরমতীর ব্যাপারে পড়ি একটু, খুব ছোট্ট, এর ব্যাপারে বেশি কিছু জানার দরকার নেই। সাবরমতী নদীটা মেইনলি রাজস্থানের ভিতর দিয়ে প্রবাহিত, আরাবল্লী পর্বতের পশ্চিম দিক থেকে উৎপত্তি হয়ে রাজস্থানের ভিতর দিয়েই প্রবাহিত হওয়ার পরে গালফ অফ খাম্বাতে মিলিত হয়, এই অংশে মিলিত হয়। তো এর থেকে প্রশ্ন সেরকম আসে না। সাবরমতী আশ্রম, গান্ধীজি সাবরমতীর আশ্রম এই সাবরমতী নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ শহর গুজরাটের, আহমেদাবাদ শহর সাবরমতী নদীর তীরে অবস্থিত। এর ব্যাপারে সেরকম কিছু নেই, এই দু একটা প্রশ্নই। সাবরমতী নদীটা প্রায় 75%, এর আগেরটা কত বললাম 63% জল, তাই তো? তাপ্তি নদীর 63% জল ব্যবহৃত হয়, সাবরমতী নদীর 75% জল মানুষ কৃষিকাজের জন্য ব্যবহৃত করে। কারণ জায়গাটা মরুভূমি, আগেও একবার বললাম, বেশিরভাগ জলটাই মাটি শুষে নেয়, যেটুকু যায় তার থেকে যদি কৃষিকাজ না করা হয় ওই অঞ্চলটাই পরিত্যক্ত অঞ্চলে পরিণত হবে। তো এর প্রায় 75% জল মানুষ কৃষিকাজের জন্য ব্যবহার করে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে গেলে আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে সাবরমতী। আর কিছু নেই। লাস্ট নদীর ব্যাপারে পড়বো, এটা হচ্ছে লুনি নদী। এই নদীটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি। লুনি নদীটা অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদীর মানে, অন্তর্বাহিনী মানে এই নদীটা কোনো সাগরে মিলিত হয়নি বা কোনো বড় লেক বা কোনো অন্য কোন নদীতেও মিলিত হয়নি। এই নদীটা গুজরাটের একটা অঞ্চল থেকে, রাজস্থানের একটা অঞ্চল থেকে উৎপত্তি হয়ে এসে কচ্ছের রানের কাছে মিলিত হয়েছে, ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ কিভাবে হতে পারে? ভ্যানিশ হতে পারে এই অংশটাকে কর্দমাক্ত একটা জায়গায় তৈরি করে, মানে জলটা এসে চারিদিকে ছড়িয়ে যায় আর কাদা কাদা একটা অঞ্চল তৈরি করে। তো এই অন্তর্বাহিনী নদীর নাম লুনি। এর দৈর্ঘ্য 511 কিলোমিটার। লুনি নদীর ব্যাপারেও সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, ইম্পর্টেন্ট থাকলে আমি একটু পরে বলছি। লুনি নদীর ব্যাপারে পড়ছিলাম। লুনি নদী হচ্ছে থর মরুভূমির, ভারতের যে উত্তর পশ্চিমে থর মরুভূমি আছে, থর, এই থর মরুভূমির ভিতরে অনেক নদী গেছে, লুনি নদী গেছে, সাবরমতী নদী গেছে। তো এই থর মরুভূমির ভিতর দিয়ে প্রবাহিত সবগুলো নদীর ভিতরে সব থেকে বড় নদী হচ্ছে লুনি। লুনির উৎপত্তি হচ্ছে নাগ পাহাড়, আরাবল্লী রেঞ্জ থেকে, নাগ পাহাড়, আরাবল্লী রেঞ্জ। এত কিছু আসে না, যাই হোক। তো এর দৈর্ঘ্যটা অনেক সময় জিজ্ঞেস করে, আর অন্তর্বাহিনী নদীর নাম জিজ্ঞেস করে, অপশনে লুনি থাকবে, লুনি। তো এই ছিল মোটামুটি আমাদের পেনিনসুলার রিভারের ওয়েস্ট ফ্লোয়িং রিভার বা পশ্চিম বাহিনী নদীর ব্যাপারে একটু আলোচনা, যেটুকু আমি জানি। তো আর কিছু সেরকম নেই পশ্চিম বাহিনী নদীর ব্যাপারে। তো এর পরের দিন আমরা পূর্ব বাহিনী নদী পড়বো, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং আরো কিছু সাথের কিছু নদী আছে যেগুলোর ব্যাপারে জানা প্রয়োজন, সেগুলোর ব্যাপারে পরের ভিডিওতে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আবার নতুন ভাবে লকডাউন হচ্ছে, তো সবাই একটু সেফ থাকো, এটুকুই। থ্যাংক ইউ।